নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের ৪১তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। ভবানীপুর অঞ্চলের তুলনায় উত্তর কলকাতায় হরিঘোষের নামের রাস্তাটির পরিবেশের অনেক তফাৎ। ভবানীপুরের ফাঁকা ফাঁকা জায়গায় এক একটি বাড়ি, প্রত্যেক বাড়ি সংলগ্ন কিছুটা বাগান। নিরালা পথে গাড়ি ঘোড়া চলে কম, মাঝে মাঝে এঁদো পুকুর ও ঝোপ জঙ্গল। আর উত্তর কলকাতা জনবহুল, গা ঘেঁষাঘেঁষি বাড়ি। রাস্তা দিয়ে অনবরত হেঁকে যাচ্ছে হরেক রকমের ফেরিওয়ালা। এক বাড়ির জানলায় দাঁড়িয়ে স্ত্রীলোকেরা চেঁচিয়ে চেঁচিয়ে অন্য বাড়ির জানলার সঙ্গে হেঁসেলের আলোচনা করে। সকালবেলা ছোট্ট একটি ঝুল বারান্দায় দাঁড়িয়ে ভরত পথের অবিরাম লোক চলাচল দেখে। এখানে এসে সে কলকাতা শহরটিকে নতুনভাবে চিনছে। ভোর থেকেই গোয়ালা, মাছওয়ালা, মুড়িওয়ালারা প্রতিটি বাড়ির সদরে এসে ডাকাডাকি করে। অধিকাংশ মানুষই পরস্পরকে চেনে, নাম ধরে ডাকে। মুখোমুখি দাঁড়িয়ে একটুক্ষণ খোশ গল্প করে। কিছু কিছু রমণীকেও পায়ে হেঁটে যেতে দেখা যায়। তারা অবশ্য সাধারণ গৃহস্থ বাড়ির নয়, কেউ আলতা দাসী, কেউ কাঁচের চুড়ি বিক্রি করে। আবার দু তিনজন একসঙ্গে হেঁদোর পুকুরে স্নান করে এই পথ দিয়ে কোথায় যায় কে জানে। ভরতের এই বারান্দা থেকে একটু দূরে একটি বিশাল অট্টালিকা দেখা যায়, যার নামে এই রাস্তা। সেই হরি ঘোষের বাড়ি। তিনি গত হয়েছেন বহু বৎসর আগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঙ্গের দুর্গের দেওয়ান ছিলেন এই হরি ঘোষ। যেমন প্রচুর অর্থ উপার্জন করেছেন, তেমনি স্বভাবটি ছিল দিলদরিয়া। দূর দূর গ্রামাঞ্চল থেকে এসে গরিব ছাত্ররা তার কাছে আশ্রয় চাইলেই তিনি নিজের বাড়িতে রেখে দিতেন। আবার ছাত্র সেজে বহু ফেরেববাজও বিনি পয়সায় থাকা খাওয়ার সুযোগ নিত এখানে। এ বাড়ির মস্ত বড় বৈঠকখানায় ৩০-৪০টা হুঁকোয় তামাক পুড়ত অনবরত। লোকে তার বৈঠকখানার নাম দিয়েছিল হরি ঘোষের গোয়াল। এখন অবশ্য শরিকি বিবাদে সেরকম বলবোলাও আর নেই। ছাত্ররাও আশ্রয় পায় না। প্রাসাদটির দেওয়াল থেকে খসে পড়ছে চলটা। ভরত বারান্দায় দাঁড়িয়ে মানুষজন দেখে, কিন্তু সে নিজেও যে বিশেষ দ্রষ্টব্য তা সে জানে না। সে একজন সুঠাম স্বাস্থ্যবান তরুণ। তার সম্পর্কে পাড়াপড়শিদের কৌতূহল তো থাকবেই। সে কোথা থেকে এলো, তার পিতৃপরিচয়, জাত ধর্ম এসব না জানলে যেন অন্যদের স্বস্তি নেই। আশেপাশের বাড়ির জানলার ফাঁক ফোকর কিংবা ছাদের কার্নিশের আড়ালে দাঁড়িয়ে মেয়েরাও তাকে লক্ষ্য করে। নতুন ভাড়াটে নিজেই যেচে কাছাকাছি বাড়ির লোকদের সঙ্গে আলাপ পরিচয় করে। এটাই নিয়ম। কিন্তু ভরত সে নিয়ম জানে না। অচেনা লোকদের সঙ্গে তো চট করে কথা বলতেও পারে না। মাসখানেকের মধ্যে ভরত
তার নতুন সংসার কোনোক্রমে গুছিয়ে নিয়েছে। আসবাবপত্র তার কিছুই নেই। একটি ঘরের মেঝেতে শতরঞ্চির ওপর একখানা বালিশ, এই তার বিছানা। অন্য ঘরটিতে একটি মাদুর পাতাই থাকে সবসময়। বাইরের কেউ এলে এখানে বসে। রান্নার সামান্য কিছু সরঞ্জাম কিনে নিয়েছে সে। লেখাপড়ার জন্য একটি টেবিলের অভাব সে খুব অনুভব করে। হাতে কিছু পয়সা জমলে টেবিল ও একখানা অন্তত চেয়ার কিনতে হবে। রান্না ও গৃহকর্মের জন্য সে মহিম নামে একটি লোককে প্রথমে এনে নিযুক্ত করেছিল, কিন্তু সে অতি ধড়িবাজ চোর। 1 টাকার বাজার করতে দিলে তার থেকে 1 সিকি সরাতো। তার উপর আবার বেড়ালে মাছ খেয়ে গেছে এমন অজুহাত দিয়ে ভরতকে প্রায়ই মাছ দিত না। এর মধ্যে শশীভূষণ একবার পরিদর্শনে এসে মহিমকে বরখাস্ত করে গেছেন। এখন ভরত নিজেই রান্না করে নেয়। একটা সুবিধে এই যে বাইরে থেকে জল আনতে হয় না। এ বাড়িতে কলের জলের ব্যবস্থা আছে। একতলায় মশলার গুদাম। দিনের বেলা লোকজন থাকে সেখানে। ভরত তখন সিঁড়ির দরজাটা বন্ধ করে রাখে। চাকরি বিচ্যুত মহিম এর মধ্যে একদিন চুপিসারে ঢুকে পড়ে রান্নাঘর থেকে থালা বাসন সরাবার উপক্রম করেছিল। ভরত দেখে ফেলার পর তাড়া করতেই সে পালালো বটে, কিন্তু তার উপদ্রব থেকে সহজে নিস্তার পাওয়া যাবে না, তা বেশ বোঝা যাচ্ছে। মাঝে মাঝে 2-1টি ফেরিওয়ালা উপরে উঠে এসে সিঁড়ির দরজায় ধাক্কা দেয়। আগের ভাড়াটে এদের কাছ থেকে নিয়মিত জিনিসপত্র কিনত, সুতরাং ভরতকেও কিনতে হবে, এই তাদের দাবি। আগে ছিল 7-8 জনের একটি পরিবার। কোনো ক্রমে মাথা গুঁজে থাকত এই 2টি ঘরে। আর ভরত মোটে একা। তাছাড়া তিলকুটো, চন্দ্রপুলি, নারকেল নাড়ু কিংবা কাশির বেগুন আর রাঁচির ফুলকপি তার কতই বা লাগতে পারে। ভরতের কলেজের বন্ধুরা আসে মাঝে মাঝে। এক চমকপ্রদ আগন্তুকও এসে পড়েছিল একদিন। এ বাড়িতে এসে পড়াশুনোর প্রতি মনোযোগ অনেকটা নষ্ট হয়ে গেছে ভরতের। সবসময় তার মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে। সেই বোধের জন্য যেন তিলে তিলে দগ্ধ হচ্ছে তার অন্তঃকরণ। সে ভূমিসুতাকে কিছুই না জানিয়ে বিদায় নিয়ে চলে এসেছে, অথচ সে কথা দিয়েছিল সব রকম বিপদে আপদে ভূমিসুতার পাশে দাঁড়াবে। ভূমিসুতা নিশ্চয়ই ভাববে যে সেই অঙ্গীকার রক্ষা করার সাহস নেই ভরতের। সে পালিয়ে এসেছে কাপুরুষের মতন। ভূমিসুতার সঙ্গে দেখা করার যে কোনো উপায় নেই তার। এর মধ্যে শশীভূষণের কাছ থেকে সে শুনেছে যে ভূমিসুতা এখন ত্রিপুরার মহারাজের জন্য সার্কুলার রোডের ভাড়া বাড়িতে নিযুক্ত হয়েছে পরিচারিকা হিসেবে। ভবানীপুরের বাড়িতে যদি বা গোপনে কোনো ক্রমে সাক্ষাৎ করার চেষ্টা করা যেতে পারে। মহারাজের বাড়ি তো সিংহের গুহা। ত্রিপুরা থেকে কর্মচারী এসেছেন কয়েকজন। তারা ভরতকে দেখলেই চিনতে পারবেন এবং
আঁতকে উঠবেন। ভরতের তো বেঁচে থাকার কথাই নয়। ভরতের আরও একটা ভয়, মহারাজই তো স্বয়ং একটি সিংহ, তিনি নিজে ভূমিসূতাকে গ্রাস করে ফেলতে পারেন। মহারাজ সুন্দরের উপাসক, সুন্দরী যুবতীদের তিনি আপন করে নিতে চান। ভরতের মনে আছে, দু একটি রূপসী দাসীকেও মহারাজ একসময় রক্ষিতার সম্মান দিয়েছিলেন, রাজবাড়িতে যাদের বলে কাছুয়া। ভরতের মাও ছিলেন সেই রকমই একজন। ভূমিসূতা গান জানে, নাচতে জানে। দৈবাৎ যদি তার এই সব গুণ মহারাজের কাছে প্রকাশ হয়ে পড়ে, তাহলে আর রক্ষা নেই। ভূমিসূতাকে মহারাজের নিভৃত কক্ষে দণ্ডায়মান অবস্থায় দৃশ্যটি কল্পনা করা মাত্র ভরতের রক্ত চঞ্চল হয়ে ওঠে। অথচ শশীভূষণের যে মুখ ফুটে কিছুই বলতে পারে না ভরত। শশীভূষণ এর মধ্যে একবার মাত্র এসেছিলেন এ বাড়িতে। তিনি ভরতকে তার সঙ্গে দেখা করতে নিষেধ করেছেন। তিনি নিজেই সময় সুযোগ মতন খোঁজ নিতে আসবেন। ভূমিসূতাকে যে এর মধ্যে সার্কুলার রোডের বাড়িতে স্থানান্তরিত করা হবে, তা কল্পনাও করতে পারেনি ভরত। ভবানীপুরের বাড়িতে মণিভূষণের লুব্ধ দৃষ্টি থেকে ভূমিসূতাকে রক্ষা করার জন্য নজর রাখতেন মণিভূষণের স্ত্রী। কিন্তু মহারাজের গ্রাস থেকে তাকে রক্ষা করবে কে? ভরতের পক্ষে অগম্য এক প্রাসাদে যেন বন্দিনী হয়ে রয়েছে ভূমিসূতা। সে প্রাসাদ যে কেন ভরতের কাছে অগম্য, ভূমিসূতা তাও তো জানতে পারবে না। শশীভূষণকে কি বলবে ভরত? সে এখনো বেঁচে আছে শশীভূষণের কৃপায়। তার নিজস্ব উপার্জন কিচ্ছু নেই। শশীভূষণ এই সংসার পাতা ও কলেজে পড়ার খরচ না দিলে তাকে রাস্তার কাঙালিদের মধ্যে আশ্রয় নিতে হতো। বইয়ের পৃষ্ঠা খোলা থাকে। ভরতের মাঝে মাঝে মনে হয়, আর কলেজে লেখাপড়া শিখে কি হবে? তার বদলে চাকরি খোঁজাই উচিত। স্বাবলম্বী হতে না পারলে তার ইচ্ছের কোনো স্বাধীনতাও থাকতে পারে না। পরাশ্রয়ী পুরুষের আবার পৌরুষ কি? এক সন্ধেবেলা ভরত কাঠের উনুন জ্বালিয়ে একটি কেটলিতে জল গরম করার জন্য চাপালো। ইদানিং তার খুব চায়ের নেশা হয়েছে। সে ঘন ঘন চা খায়। চায়ে খিদে কমে। বন্ধুরা কেউ এলে ভরতের বানানো চায়ের তারিফ করে। জল ফুটে উঠলে ভরত কেটলির মধ্যেই খানিকটা দুধ, চায়ের পাতা আর চিনি ফেলে দেয়। তারপর গেলাসে ঢালার সময় ছেঁকে নেয় এক টুকরো ন্যাকড়ায়। একবার তার 3 গেলাস চা হয়। হ্যারিকেন জ্বালেনি ভরত। বাড়ির কাছেই রাস্তায় একটা গ্যাসের বাতি জ্বলে। তার খানিকটা আভা আসে তার ঘরে। পড়াশুনো করার সময় ছাড়া অন্য সময় হ্যারিকেন না জ্বেলে ভরত কেরোসিনের খরচ বাঁচায়। হঠাৎ একটা শব্দ শুনে ফিরে তাকাতেই ভরতের বুক কেঁপে ওঠে। দরজার কাছে দাঁড়িয়ে আছে একটি মানুষের মতন ছায়ামূর্তি। মানুষ না অন্য কিছু? মানুষ কি করে হবে? মানুষ কি করে আসবে এখানে? একটু আগে ভরত নিজের হাতে দোতলায় ওঠার
সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে এসেছে। টিনের দরজা খোলা বন্ধ করার সময় ঝ্যান ঝ্যান শব্দ হয়, সেরকম শব্দও শোনা যায়নি। ভরতের একমাত্র অস্ত্র একটা দরজার আলগা খিল। মাঝে মাঝে বেড়াল তাড়াবার জন্য সেটা ব্যবহার করতে হয়। দুর্বল গলায় কে কে বলতে বলতে ভরত খিলটা খুঁজতে লাগলো। ছায়ামূর্তি ঘরের মধ্যে ঢুকে এসে বলল, নমস্কার গো দাদা, নমস্কার। ভালো চায়ের গন্ধ পেয়ে চলে এলুম গা। এবারে ভরত দেখতে পেল একটি বেশ রোগা আর লম্বা লোক তার দিকে তাকিয়ে হাসছে। ভূত প্রেত যদি না হয় তাহলে ভরতের সঙ্গে গায়ের জোরে সে পারবে না। লোকটি বলল, কি গো, ভয় পেলে নাকি গো দাদা? ভরতের ভয় কমে গেছে, কিন্তু বিস্ময়ের ঘোর কাটছে না। সে জিজ্ঞেস করল, আপনি কে? এখানে এলেন কি করে? লোকটি বলল, বাহ, নেতাইবাবু আপনাকে বলে যায়নি? আমি তো মাঝে মাঝেই আসি। নিতাইবাবু কে? আগের যিনি ভাড়াটে ছিলেন, আমায় বড্ড স্নেহ করতেন গো। তেনার পত্নীকে আমি বড় মামি বলে ডাকতুম। পাশের বাড়িতেই থাকি তো, পিঠোপিঠিও বলতে পারেন। আপনি কি করে এলেন সেটাই আমি বুঝতে পারছি না। ওহো, সেটা বোঝেননি বুঝি? ছাদ টপকে চলে আসি, বেশ সুবিধে হয়। এ বাড়িতে তো ছাদ নেই। কি যে বলেন দাদা, ছাদ ছাড়া কি বাড়ি হয়? ছাদের সিঁড়ি নেই তাই বলুন, ন্যাড়া ছাদ। আমার বাড়ি থেকে এক পা বাড়ালেই এ বাড়ির ছাদ। তারপর পাঁচিলের খাঁজে পা দিয়ে আপনার ভেতর বারান্দায় নামা তো খুব সোজা। যাবার সময় দেখিয়ে দেবক্ষণ। তা দাদা, একটু চা খাওয়াবেন না? ভরত হারিকেনটি জ্বালল। লোকটির বয়স 30-এর বেশি নয়। বেশ ফর্সা রং, খাড়া নাক, দাড়ি গোঁফ নেই। মাথার সামনের দিকটা কামানো, পেছন দিকে গোছা করে টিকি। গায়ে জামা নেই, ধুতির খুঁটটাই জড়ানো। ঠোঁটে একটা স্থায়ী হাসি আঁকা। ভরত আরেকটি গেলাসে চা ঢালল। তাতে সুরুত সুরুত করে চুমুক দিয়ে লোকটি বলল, আহ, বড় ভালো, বড় ভালো। খেয়ে যেন প্রাণটা জুড়োলো। আমাদের বাড়িতে চা হয় না। কি দুঃখের কথা বলবো দাদা আপনাকে, বাড়িতে ইচ্ছে মতন কিছু খেতে পারি না। কথায় কথায় গিন্নির মুখ ঝামটা। আমার নাম বাণীবিনোদ ভট্টাচার্যি, ঠাকুরদার দেওয়া নাম। পাড়ার লোকে অবশ্য আমায় ঘণ্টা ভরচাজ বলে। পুরুতগিরি করে খাই তো। এ পাড়ার ছোঁড়ারা আমায় মান্যি করে না, কিন্তু যজমানদের কাছে খুব ভক্তি শ্রদ্ধা পাই, বুঝলেন? কায়স্থ বাড়ির মোটা মোটা বাবুরা আমার পায়ে হাত দিয়ে পেন্নাম করে। শোভাবাজারে যে বসাকদের বাড়ি আছে, সে বাড়ির গিন্নি আমার পা ধোয়া জল পর্যন্ত খায়। তবেই বুঝুন, এই অনাহুত অতিথিটিকে পছন্দ অপছন্দ করার কোনো প্রশ্নই নেই। নিজের থেকেই সে গল গল করে কথা বলে যেতে লাগলো এবং একটু পরেই সে আর এক গেলাস চায়ের দাবি করল। লোকটির কথা বলার ভঙ্গিতে
বেশ কৌতুক বোধ করা যায়। ভরতের শুনতে খারাপও লাগছে না। রান্নাঘরের কল খুলে ভরত কেটলিতে জল ভরতে যেতেই পুরুত ঠাকুরটি আঁতকে উঠে বলল, আরে সর্বনাশ! আগের বারের চ্যাও এই জল দিয়ে বানিয়েছিলেন? আপনি আমার জাত মেরে দিলেন যে গো দাদা! হায় হায় হায়! এমন জানলে কি খেতুম গো? এর চেয়ে যে বিষ খাওয়া ভালো ছিল। ম্লেচ্ছদের জল খেতে হলো বামুনের ছেলেকে। ভরত ঘাবড়ে গিয়ে বলল, ম্লেচ্ছদের জল মানে? বাণীবিনোদ খেঁকিয়ে উঠে বলল, তাও বোঝেন না? সাহেব বেটারা তো হিন্দুদের জাত মারবার জন্যই ঘরে ঘরে এই জল পাঠাচ্ছে, আর মনে মনে বলছে, খা শালারা, এই গরু শুয়োরের চর্বি মেশানো জল খা, এই জল খেয়ে নরকে যা। ভরত বলল, কলের জল পাঠাবার ব্যবস্থাটা সাহেবরা করেছে বটে, কিন্তু তাতে গরু শুয়োরের চর্বি মেশানো থাকবে কেন? দেখুন না, পরিষ্কার জল। পরিষ্কার না ছাই ফিটকিরি দিয়ে দেয়। এই জল তোলে কোথা থেকে তা জানেন? পলতা থেকে। কেন, আমাদের আহিরি টোলায় গঙ্গা নেই? ম্লেচ্ছ বেটারা পলতার কাছ থেকে গঙ্গা জল তোলে। তার কারণ ওখানে গোভাগার আছে। সব ষড়যন্ত্র, বুঝলেন? ষড়যন্ত্র। ভট্টাচার্য মশাই, আমি খবরের কাগজে একটি আর্টিকেল পড়েছি। গঙ্গার জল এখানে নোনতা। একমাত্র পলতার কাছেই জলে নুনের ভাগ কম। সাহেবরা টেস্ট করে দেখেছে, তাই ওখান থেকে জল তোলার ব্যবস্থা করেছে। ওসব বুজরুকি, বুঝলেন? লম্বা লম্বা পাইপে করে যে জল আনে, সেই পাইপগুলোর জোড়ো মুখে গরুর চর্বি দেয়। তা আপনার ওই আর্টিকেলে লেখেনি। প্রথম প্রথম দিত বোধ হয়, এখন দেয় না। আপনার দেশ কোথায়? কলকাতার মানুষ যে নন তা তো বুঝতেই পারছি। আমার বাড়ি আসামে। বাঙালদেশের ওপারে তো। বাঙালদেশের ছেলেরা জাত ধর্ম মানে না। কলকাতায় এসে শুয়োর গরু খায়, মদ গেলে আবার দেশে ফিরে সাধু সাজে। আপনি তো আগের ভাড়াটেদের কাছেও চা খেতেন। তখন এসব কলমল ছিল না। বাড়িওয়ালা নতুন জলের লাইন নিয়েছে, তাতে আমাদের বাড়ি শুদ্ধ অপবিত্র হয়ে গেছে। ভট্টাচার্য মশাই, আপনার তাহলে গঙ্গার জলের পবিত্রতায় বিশ্বাস নেই। আমি তো শুনেছিলাম গঙ্গার জলে সব কিছু শুদ্ধ হয়ে যায়, কত পাপী তাপী উদ্ধার পায়। আর এই ম্লেচ্ছদের বসানো পাইপ শুদ্ধ হবে না? এবারে বাণীবিনোদ ভট্টাচার্য একগাল হেসে বলল, এটা আপনি ঠিক বলেছেন দাদা। পলতার ঘাট হোক আর আহিরিতলার ঘাট হোক, গঙ্গার জল হচ্ছে শিবের জটা থেকে নেমে আসা মা জাহ্নবীর জল। কত গরু মোষ মানুষের মরা এই জলে ভাসে। নিন, আবার চা বসান। এরপর প্রায়ই সন্ধ্যের দিকে চায়ের লোভে বাণীবিনোদ ছাদ টপকে আসে ভরতের কাছে। এই বয়সেই তার 2টি স্ত্রী ও 7টি সন্তান। এর মধ্যে প্রথম স্ত্রী ও 4টি সন্তান থাকে হালি শহরে। কলকাতায় দ্বিতীয় সংসার। লোকটি লেখাপড়া বিশেষ শেখেনি।
সংস্কৃত উচ্চারণ শুদ্ধ নয়, কিন্তু টুকটুকে ফর্সা চেহারা, মাথায় অত বড় শিখা, গলায় ধপধপে পৈতে, তার উপর নামাবলী গায়ে দিলে বেশ আকর্ষণীয় ব্যক্তিত্ব বলে মনে হয়। কলকাতার অনেক ধনী পরিবারে তার যাতায়াত আছে। একমাত্র পুরুত ঠাকুরের পক্ষেই যে কোনো রক্ষণশীল হিন্দু পরিবারের একেবারে অন্দরমহলে প্রবেশ করা সম্ভব। অভিজাত অসূর্যস্পর্শা রমণীরাও এই একটি পুরুষ মানুষের কাছাকাছি বসার অধিকার পায়। সেই সব অন্দরমহলের অনেক রসালো কাহিনী জানে বাণী বিনোদ। ভরত শুনতে না চাইলেও তার কোনো উপায় নেই, বাণী বিনোদ বলে যাবেই। দুটি সংসার চালাবার জন্য বাণী বিনোদ পয়সা উপার্জনের কোনো পন্থাই ছাড়ে না। ভরত একদিন শুনে আশ্চর্য হলো যে পুরুতগিরির একটি উপরি আয়ের পন্থা হলো চিঠি চালাচালি করা। অন্তঃপুরের অনেক রমণী স্বামী সোহাগ বঞ্চিতা, তাদের কারুর কারুর উপপত্তি থাকে। কোনো কোনো গৃহিণী স্বামীকে লুকিয়ে সোনাদানার বন্ধকি কারবার করে। বাইরের সঙ্গে যোগাযোগের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হচ্ছে পুরুত ঠাকুরের মারফত চিঠি বা জিনিসপত্র আদান প্রদান। কোনো এক মিত্তির বাড়ির কর্তামশাই প্রায়ই ইয়ার বক্সিদের নিয়ে বহরমপুরে যান। ৩-৪ দিন ফেরেন না। সে বাড়ির তরুণী বধূটি সেই সময় পুরুতের হাতে তার প্রেমিকের কাছে চিঠি পাঠায়। সেই কটি রাত প্রেমিক প্রবরই কর্তামশাইয়ের খাট দখল করে থাকে। এই সব শুনতে শুনতে ভরতের মাথায় একটি চিন্তার উদয় হয়। সে জিজ্ঞেস করল, ভট্টাচার্য মশাই, আপনার কি সব যজমানই বাঁধা? নতুন যজমান নেন না? বাণী বিনোদ বলল, বাঁধা যজমানে তেমন লাভ নেই রে দাদা। যাদের বাড়িতে বিগ্রহ আছে তাদের বাড়ি রোজ ঘণ্টা নেড়ে ফুল বেলপাতা ছিটিয়ে এলে মাসে মোটে 2-3 টাকা দেয়। বিয়ে পৈতে শ্রাদ্ধ কাজ পেলে তবে না মোটা কিছু আসে, সেরকম আর কটা হয়। ভরত বলল, কলকাতায় অনেক রাজা মহারাজা এখন বাড়ি করছেন। জয়পুরের রাজা, মহীশূরের রাজা, পাতিয়ালার রাজা, এদের কত বড় বড় বাড়ি, কত মানুষজন, কিছু না কিছু তো লেগেই থাকবে সেখানে। সেরকম কোনো রাজবাড়িতে কাজের ব্যবস্থা করতে পারেন না? বাণী বিনোদ বলল, সেরকম পেলে তো বর্তে যাই। তবে কি জানো, কলকাতা শহরে আমার মতন পুরুত তো কম নেই। এক ফোঁটা রসের গন্ধ পেলেই সব শালা মাছির মতন ঝাঁক বেঁধে সেদিকে ছোটে। এই তো গত বৃহস্পতিবারে জানবাজারে রানী রাসমণির বাড়িতে বামুন খাওয়ালো। অবারিত দ্বার, বুঝলে? যার গলায় পৈতে থাকবে সেই গেলে খেতে পাবে, দক্ষিণে পাবে। গিয়ে দেখি কি, ওরে বাপ রে বাপ, গলায় মোটা মোটা পৈতে ঝুলিয়ে প্রায় 1000 খানেক বামুন গিয়ে সেখানে পাত পেরে বসেছে। দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এত বামুনের সঙ্গে কম্পিটিশান, দিন দিনই তো আমার কাজ কমে আসবে। মাগ ছেলেপুলেকে খাওয়াবো কি? ভরত বলল, আমি আপনাকে একটা খবর দিতে পারি। ত্রিপুরার মহারাজ কলকাতায় সদ্য একটা বাড়ি নিয়েছেন। মহারাজের
দেবদ্বিজে খুব ভক্তি। আপনি দেখুন না যদি সেখানে কোনো কাজ পান। বাণীবিনোদ বলল, কেমন দরের মহারাজ? ত্রিপুরাটা আবার কোথায়? ভরত বলল, ত্রিপুরা একটা স্বাধীন রাজ্য। আপনি নামই শোনেননি। মহারাজ খুব দিলদরিয়া। আপনার উপর সন্তুষ্ট হলে হয়তো আপনাকে নিজের হাতে হীরের আংটি খুলে দিয়ে দেবেন। বাণীবিনোদ এবার উৎসুক হয়ে বলল, কোথায়? সে বাড়িটা কোথায়? তাহলে একবার চেষ্টা করে দেখতে হয়। এনারা কিন্তু বাংলায় কথা বলেন। ভরত বলল, হ্যাঁ, বাংলা তো বটেই। মহারাজ বৈষ্ণব পদাবলী পড়তে ভালোবাসেন। কিছু মুখস্থ করে নেবেন। বাণীবিনোদ বলল, তবে তো মার দিয়া কেল্লা। আমি চণ্ডীমঙ্গল গড়গড় করে মুখস্থ বলতে পারি, শুনবে? ভরত ধরেই নেয় বাণীবিনোদ ভট্টাচার্য সার্কুলার রোডের বাড়িতে পুরোহিত হিসেবে নিযুক্ত হবে এবং অন্দরমহলের প্রবেশ অধিকার পেয়ে যাবে। তাহলে ভূমিসুতার সঙ্গে ওর দেখা হবে অবশ্যই। ভবানীপুরের বাড়িতে ভূমিসুতাই এক সময় ঠাকুরঘর সাজাতো। ভোরবেলা পুজোর ফুল তুলতে যেত বাগানে। শশীভূষণ জানেন সে কথা। রাজবাড়িতেও নিশ্চয়ই ভূমিসুতাকেই ঠাকুরঘরের ভার দেওয়া হবে। পুরুতমশাইয়ের হাত দিয়ে ভূমিসুতাকে চিঠি পাঠাবে ভরত। কল্পনায় সে দেখতে পায় শুভ্র বসন পরে সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে ভূমিসুতা, হাতে তার ফুলের সাজি। ভূমিসুতার মুখখানিও সদ্য প্রস্ফুটিত কুসুমের মতন, বিস্ময় মাখা দু চোখের পল্লব, তার চুলে বিন্দু বিন্দু শিশির। সে ছবিটির দিকে তাকিয়ে ভরত তখনই পত্র রচনা শুরু করে দেয়। ভূমি, তুমি আমাকে ভুল বুঝিও না। আমাকে নীতিহীন মিথ্যাবাদী ভাবিয়া ঘৃণা করিও না। আমি অসহায়। অপরের ইচ্ছা অনুযায়ী আমাকে চলিতে হয়। তবু আমি একদিন না একদিন অবশ্যই তোমার পাশে গিয়া দাঁড়াইব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।